বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছ। এই প্রচন্ড ঠান্ডায় তোমাদের জবা গাছ কি একেবারে ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে? জবা গাছে কি নতুন কুঁড়ি আসছে না? গাছের মধ্যে কি একেবারে গ্রোথ থমকে গেছে? জবা গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে পড়ছে, আর যদিও বা কুঁড়ি আসছে সেগুলি ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ছে। তো আজকের ভিডিওতে থাকছে এগুলি কেন হচ্ছে, কি করলে এই সমস্যা থেকে জবা গাছকে সুস্থ করা যাবে, আর থাকছে কিছু মার্কেটের ফার্টিলাইজার আর কিছু ঘরোয়া খাবার যেগুলি গাছে প্রয়োগ করে গাছকে সুস্থ করা যাবে এবং জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আজ এমন একটা ফার্টিলাইজারের কথা বলবো যে ফার্টিলাইজার নার্সারিতে প্রয়োগ করে নার্সারি ম্যানেরা তাদের জবা গাছগুলোকে এই প্রচন্ড শীতেও কিন্তু খুব সুন্দর রেখেছে, সতেজ রেখেছে এবং সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটছে। তোমরা যদি লক্ষ্য করে দেখো, এই সময় যদি নার্সারিতে যাও দেখবে সারা বছর যে জবা গাছগুলো বিক্রি হয় না, বাগানের এক কোণে পড়ে থাকা সত্ত্বেও গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল ফুটে থাকে। কি সেই খাবার তারা প্রয়োগ করে সেগুলি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, এবং আমি আমার গাছে কি ঘরোয়া খাবার প্রয়োগ করে এইরকম কুঁড়ি এবং ফুল পাচ্ছি সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটুও স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো কয়েকটা জরুরি কেয়ার টিপস, কতকগুলি ছোট্ট ছোট্ট ভুল যেগুলো আমরা আমাদের জবা গাছে করে থাকি এবং সেই কারণে আমাদের জবা গাছে কুঁড়ি আসে না, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। যদিও বা জবা গাছে কুঁড়ি আসে, সেই কুঁড়ি ধীরে ধীরে কিন্তু ঝরে পড়ে যায়, হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। কিন্তু কেন হয় এই সমস্যাগুলো? এই সমস্যাগুলোর প্রথম যে কারণ সেটা হলো আমরা আমাদের গাছকে ছায়া জায়গায় রেখে দিই। আমরা আমাদের গাছকে কিন্তু এই প্রচন্ড শীতে রোদ্দুরে রাখতে হবে, কারণ সবসময় মনে রাখতে হবে জবা গাছ কিন্তু একটা গ্রীষ্মকালীন গাছ। এই প্রচন্ড শীতে শুধুমাত্র হাইব্রিড জবা গাছগুলোরই কিন্তু বৃদ্ধি হয়। দেশি যে সমস্ত জবা গাছ রয়েছে সেই জবা গাছগুলোতে একেবারেই বৃদ্ধি থমকে যায়। তাই আমরা যদি আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, তাহলে কিন্তু আমাদের বাগানের জবা গাছগুলিকে সারাদিন রোদ্দুর লাগে এমন একটা জায়গায় রেখে দিতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। এবং এই প্রচন্ড শীতে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি ছোট হচ্ছে, ফুল ছোট হচ্ছে এবং কুঁড়ি যে ঝরে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আমাদের গাছে আর থাকবে না যদি আমরা আমাদের গাছকে সম্পূর্ণ রোদ্দুরে রাখতে পারি। এরপর আসি দ্বিতীয় যে কারণ, সেটা হলো জল। আমরা যদি আমাদের টবের মাটিতে অতিরিক্ত পরিমাণ জল প্রয়োগ করি তাহলে সব সময় আমাদের টবের মাটি কিন্তু কাদা কাদা হয়ে থাকবে এবং যেটা কিন্তু আমাদের জবা গাছের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের জবা গাছের মাটি যদি সব সময় কাদা জ্যাপজ্যাপে হয়ে থাকে তাহলে কিন্তু কুঁড়ি ঝরার সমস্যা দেখা দেবে এবং পাতা হঠাৎ করেই বেশিরভাগ পাতাই হলুদ হয়ে যাবে। তো আমরা আমাদের টবের মাটিকে এমনভাবে জল দেব যেন অতিরিক্ত পরিমাণ কাদা জ্যাপজ্যাপে না হয়ে থাকে, আবার এমনও দেব না যেন পরের দিন দেখবো সকালবেলা উঠে যে একদম শুকিয়ে গেছে মাটি, সেই রকমও যেন না হয়। সব সময় এমন জল প্রয়োগ করতে হবে যেন হালকা ময়েশ্চার থাকে। মাটি কাদা কাদা হয়ে থাকলে সব থেকে বড় যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো আমাদের জবা গাছের ফুল ছোট হয়ে যায়। জবা গাছের ফুল ছোট হয়, ফুল বড় হতে চায় না এবং পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তে থাকে। তাই আমাদেরকে জল সবসময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে। সামনে যে জবা গাছগুলো দেখাচ্ছি এগুলো হলো হাইব্রিড জবা গাছ। এই সময় যদি তোমরা নার্সারি থেকে জবা গাছ কেনো তাহলে কিন্তু সব সময় এরকম হাইব্রিড জবা গাছ কেনার চেষ্টা করবে, কখনোই দেশি জবা গাছ কিনবে না। তো বন্ধুরা, এই যে জবা গাছগুলো তোমাদের দেখাচ্ছি, এই জবা গাছেই কিন্তু আমি আজকে খাবার প্রয়োগ করে দেখাবো। আমি নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে ওনারা কি খাবার দেন। ওনারা এমন কিছু ফার্টিলাইজার দেন যেগুলো গাছে দিলে গাছের তো গ্রোথ খুব ভালো হয় এবং গাছের পাতা সব সময় সবুজ হয়ে থাকে, ফুলগুলো সাইজে বড় হয়। তো প্রথমেই দেখো বন্ধুরা, খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে কিন্তু গাছের মাটি সবসময় খুশে নিতে হবে। এটাও কিন্তু আমরা একটা ভুল করি, যেটা আমরা গাছের মাটি খুশে দিই না। শিকড় কেটে যাওয়ার ভয়ে অনেকেই কি করেন, গাছের মাটি খসে না, কিন্তু সামান্য করে হালকা পরিমাণ মাটি কিন্তু 15 দিন অন্তর অন্তর খুশে দিতে হবে। এইভাবে খুশে দেওয়ার ফলে কিন্তু গাছের মাটিতে বাতাস চলাচল করতে পারে এবং রুটে অক্সিজেন গ্রহণ করতে পারে, ফলে গাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি হয়। দেখো বন্ধুরা, আমার টবের মাটি কিন্তু একদম ঝুরঝুরে হয়ে রয়েছে এবং সামান্য পরিমাণ নিড়ানি দিলেই এটা কিন্তু খুশে যাচ্ছে। তো দেখো, আমি প্রথম যে খাবারটা নিয়েছি এটা হলো 1 বছরের পুরনো গোবর সার। এই গোবর সার কিন্তু আমি আমার গাছ প্রতিস্থাপন করার সময় ব্যবহার করে থাকি এবং 15 দিন অন্তর অন্তর 100 গ্রাম কি 200 গ্রাম করে গোবর সার আমি কিন্তু টবের মাটিতে প্রয়োগ করি।
আমার হাতে যে খাবারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো ডিএপি। আমি নার্সারিতে গিয়ে জিজ্ঞাসা করায় ওনারা কিন্তু এই খাবারটার কথাই বলেছেন, ডিএপি অর্থাৎ ডাই অ্যামোনিয়াম ফসফেট। ওনারা এই ডিএপির সাথে আরো একটা খাবার যেটা দেন সেটা হলো ইউরিয়া, কিন্তু আমি আমার গাছে ইউরিয়া প্রয়োগ করব না, ইউরিয়া গাছে বেশি প্রয়োগ করা ভালো নয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে টবের সাইজ অনুযায়ী ডিএপির দানা গুনে নিয়েছি এবং গোবর সার যেটা নিয়েছি তার সাথে মিশিয়ে দিয়েছি ডিএপির দানা দিয়ে ভালোভাবে টবের মাটি খুশে নিয়ে উপরে এই লেয়ার তৈরি করে দিয়ে দিলাম এবং গাছে এবার জল প্রয়োগ করব। এই যে ডিএপি বন্ধুরা, এটা কিন্তু নার্সারিতে খুব সহজেই পাওয়া যায় এবং বিভিন্ন ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়। তো এই ডিএপির দানা যদি তোমরা গুনে গুনে তোমাদের টবের সাইজ অনুযায়ী এইভাবে প্রত্যেক মাসে যদি দুবার করে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু গাছের অনেক সমস্যাই সমাধান হয়ে যায়। তবে আমি আজকে তোমাদেরকে একটা ঘরোয়া খাবারের কথা বলবো, যেটা আমি আমার প্রত্যেকটা জবা গাছে ব্যবহার করে থাকি এবং প্রায় আমি আমার ভিডিওতে কিন্তু দেখিয়ে থাকি। আমার এই জবা গাছগুলোতে যে ফুল ফুটছে দেখছো, এগুলো কিন্তু ঘরোয়া খাবারেরই কামাল। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম বিনা পয়সায় সহজলভ্য একটা জিনিস। এটা হলো পাকা কলার খোসার গুঁড়ো, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং আরো বিভিন্ন রকম অনুখাদ্য। তো এই যে পটাশিয়াম, এই কলার খোসার গুঁড়ো, এটা কলার খোসাকে ভালোভাবে রোদে শুকনো করে নিয়ে মিক্সিতে যদি একটু ঘুরিয়ে নাও, তাহলে কিন্তু এইরকম গুঁড়ো গুঁড়ো ডাস্ট তৈরি হয়ে যাবে এবং এটা যদি খুব ভালোভাবে কিন্তু স্টোর করা যায়, এটা কৌটোর মধ্যে যদি রেখে দাও অনেক দিন পর্যন্ত গাছে ব্যবহার করতে পারবে। তো আমি আমার গাছে 2 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো প্রয়োগ করলাম এবং তার সাথে আবারও আমি কিন্তু এই গোবর সার প্রয়োগ করছি। তোমরা যদি গোবর সার না পাও সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট অবশ্যই প্রয়োগ করতে পারো। তো দেখো, আমি কলার খোসার গুঁড়ো এবং 1 বছরের পুরনো গোবর সার গাছে কিন্তু প্রয়োগ করলাম। এই দুটো খাবারই কিন্তু আমাদের গাছে অনেকটাই নিউট্রিশন যোগাবে এবং আমাদের গাছে এই শীতকালে ভরপুর পরিমাণে কিন্তু ফুল দেবে। এটা কিন্তু মাসে 2 বার অবশ্যই প্রয়োগ করতে হবে। আর তোমরা চাইলে কলার খোসাকে ভিজিয়ে রেখে সেই জলটাও গাছে প্রয়োগ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু মাসে 3 বার প্রয়োগ করতে হবে। ঘরোয়া খাবার কিন্তু একটু পরিমাণে বেশি প্রয়োগ করতে হয়, কিন্তু আমাদের টবের মাটির পক্ষে ঘরোয়া খাবার খুবই ভালো। তবে ডিএপিও তোমরা প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা, আরো একটা কারণে, যে কারণে আমাদের গাছের জবা গাছের এই শীতের সময় কুঁড়ি ঝরে যায় এবং পাতা হলুদ হয়ে যায়, সেটা হলো এই জাপ পোকা বা বিভিন্ন রকম শোষক পোকার কারণে। এই পোকাগুলো আমাদের কুঁড়িতে বসে থাকে এবং এই যে কুঁড়ির রস বা পাতার রস সমস্তটাই কিন্তু খেয়ে নেয়। এই শীতকালে এই জাপ পোকাটা খুব বেশি দেখা যায়। মিলিবাগের থেকেও এই জাপ পোকা কিন্তু এই সময় বেশি দেখা যায়। তবে মিলিবাগ বা জাপ পোকা এইগুলো যদি তোমাদের গাছের কুঁড়িতে বা পাতায় হয়ে যায়, সেক্ষেত্রে ঘরোয়া উপায়ে কিন্তু তোমরা এই যে পোকাগুলোকে কিন্তু এই পোকাগুলোর হাত থেকে রেহাই পেতে পারো, আর কিন্তু কুঁড়ি ঝরার সমস্যা থাকবে না। তাই আজ এমন একটা জিনিস দেখাবো তোমাদেরকে, এটা কিন্তু খুব কার্যকরী। তার জন্য প্রথমেই নিতে হবে নিম পাতা। এই প্রক্রিয়াটা আমি আগেও তোমাদের দেখিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তো 3 কোয়া রসুন এবং এই যে 3টে নিম পাতার ডান্ডি। তোমাদের গাছ যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে একটু পরিমাণে কিন্তু বেশি নিতে হবে। সেক্ষেত্রে 6 কোয়া রসুন এবং 6টা নিম পাতার ডান্ডি, একটু নিম পাতা বেশি নিতে হবে। তো দেখো, সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি কিন্তু একটু পেস্ট তৈরি করে নেব এটাকে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে আমার, এবং এটাকে আমি এবারে ছেঁকে নেব অন্য একটা পাত্রের মধ্যে। ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তবেই কিন্তু এটা ব্যবহার করতে হবে, কখনোই কিন্তু সরাসরি স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দেবে না, ছেঁকে নিয়ে তারপর দিতে হবে। তো দেখো, একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এবং একটা যে পেস্ট যেটা হয়েছে, জুসটা বেরিয়ে যাওয়ার পর এই যে নিম পাতা এবং রসুনের যে কাতটা, এটা বের করে ফেলে দিতে হবে। এটা ফেলেও দিতে পারো অথবা টবের মাটিতেও দিয়ে দিতে পারো, তাহলে মাটির মধ্যে যদি কোনো রকম কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা স্প্রেয়ার বটল নিয়ে নিয়েছি এবং স্প্রেয়ার বটলের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ জল, এবং সেই 1 লিটার পরিমাণ জলের মধ্যে এই যে জুসটা এটা দিয়ে দিলাম। এটা এবার ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। যে যে জায়গায় পোকার অ্যাটাক খুব বেশি হয়েছে সেই জায়গাগুলোতে তো অবশ্যই দেবে, এবং সাথে সাথে পুরো গাছটাতে, পাতার তলায়, সব জায়গায়, টবের মধ্যে গাছটা থাকলে টবটাকে একটু শুইয়ে দিয়ে তারপর যদি স্প্রে করতে পারো, তাহলে কিন্তু এই পোকাগুলো একদম থাকবে না। এটা কিন্তু লাগাতার 2 থেকে 3 দিন প্রয়োগ করতে হবে। 2 থেকে 3 দিন প্রয়োগ করার পর একটাও জাপ পোকা বা কোনো রকম কোনো শোষক পোকা আর থাকবেই না। আর যদি কোনো শোষক পোকাই না থাকে, তাহলে পাতা বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সম্ভাবনা কিন্তু একেবারেই কমে যাবে। এই পোকাটার কারণেই কিন্তু শীতকালে বেশি আমাদের এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং কুঁড়ি ঝরার সমস্যাটা বেশি গাছে দেখা যায়। এছাড়াও আরো একটা সহজ জিনিস রয়েছে, সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা 1 4 চামচ 1 লিটার জলে গুলে ভালোভাবে যদি গাছে স্প্রে করতে পারো, তাহলেও কিন্তু এই জাপ পোকা বা অ্যাফিডস থেকে আমরা মুক্তি পেতে পারি, মিলিবাগ যে কোনো পোকা। আমি কিন্তু মাঝে মাঝে প্রত্যেক ভিডিওতে এই পোকামাকড় থেকে রেহাই পাওয়ার জন্য বিভিন্ন রকম ঘরোয়া উপায় দেখিয়ে থাকি। তোমরা আমার ভিডিওগুলো ফলো করলেই অবশ্যই বুঝতে পেরে যাবে।
এছাড়াও মার্কেটে বিভিন্ন রকম পেস্টিসাইড রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডার গাছে অবশ্যই প্রয়োগ করতে পারো, বা জৈব কীটনাশক হিসাবে কাকা প্রয়োগ করতে পারো। এই পেস্টিসাইডগুলো যদি সপ্তাহে একবার করে ঘুরিয়ে ফিরিয়ে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমি আমার গাছে বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করি গাছ ভালো রাখার জন্য। তো তোমরা চাইলে যে কোনো পেস্টিসাইড মার্কেট থেকে কিনে এনে গাছে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, যে দুটো খাবারের কথা বললাম, রাসায়নিক এবং ঘরোয়া খাবার, দুটো কিন্তু একসাথে কখনোই প্রয়োগ করবে না। রাসায়নিক যদি এই সপ্তাহে প্রয়োগ করো, পরের সপ্তাহে ঘরোয়া খাবার প্রয়োগ করবে। কখনোই একসাথে বেশি করে খাবার প্রয়োগ করবে না। বেশি করে খাবার প্রয়োগ করলে কিন্তু গাছে অনেক সময় পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে ফার্টিলাইজারের কথা বললাম এবং যে কাজগুলো করতে বললাম, এগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের গাছে এই শীতেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, এই ছিল নার্সারি সিক্রেট এবং আমার ঘরোয়া টিপস। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে